আসসালামু আলাইকুম। মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অনলাইন ক্লাস আবার শুরু করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো অনুসরণ করবে। আজকে আমি রসায়ন প্রথম পত্রের ৩য় অধ্যায়ের পর্যায়বৃত্ততা, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পর্যায়বৃত্ততা কি। পর্যায়বৃত্ততা হচ্ছে নির্দিষ্ট পর্যায়ে অন্তর অন্তর মৌলের ধর্মের পুনরাবৃত্তিকে আমরা পর্যায়বৃত্ততা বলবো। কি বললাম? নির্দিষ্ট পর্যায়ে অন্তর অন্তর। যেমন আমরা যদি প্রথম পর্যায়ে ধরি, প্রথম পর্যায়ে মৌল হাইড্রোজেন, প্রথম পর্যায়ে মৌল হাইড্রোজেন যার ইলেকট্রন বিন্যাস 1s1 এবং এর শেষ হিলিয়াম 2 1s2। আবার দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম যার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 এবং এর সর্বশেষ 10 নিয়ন যার ইলেকট্রন বিন্যাস 2s2 2p6। আবার তৃতীয় পর্যায়ে যদি শুরু করি আমরা সোডিয়াম 11 যার সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 3s1 এবং শেষে হবে এটা 3s2 3p6। তাহলে দেখা যাচ্ছে যে এই নির্দিষ্ট পর্যায়ে এক নম্বর পর্যায়ে 1s1, দ্বিতীয় পর্যায়ে সে 2s1 দিয়ে শুরু, তৃতীয় পর্যায়ে আবার সেই 3s1 দিয়ে শুরু, অর্থাৎ এস এর সবসময় একটা করে ইলেকট্রন থাকতেছে। এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট পর্যায়ে অন্তর অন্তর মৌলের ধর্মের, যেহেতু ইলেকট্রন বিন্যাস একই, অতএব এই মৌলগুলোর ধর্মও কি হবে? একই হবে। তাই বলা হচ্ছে নির্দিষ্ট পর্যায়ে অন্তর অন্তর মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটলেই তাকে আমরা বলবো পর্যায়বৃত্ততা। এখন এই পর্যায়বৃত্ততার উপর ভিত্তি করে আমরা মৌলের আকার, আয়নীকরণ শক্তিগুলো ব্যাখ্যা করতে পারবো। মৌলের আকার যেমন একটা ছক যদি বলি আমরা, সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, আমরা চারটা মৌল পর্যায়ের দিকে নিলাম। আবার গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদিকেও চারটা মৌল নিয়ে হলো। এখন এর পারমাণবিক সংখ্যা 11 12 13 14, 3 11 19 35। তাহলে দেখা যাচ্ছে বাম থেকে ডানেও পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উপর থেকেও নিচে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন ইলেকট্রন বিন্যাস যদি সংক্ষেপে আমরা করি 281 282 283 284, উপরের দিকে 21 2881 28 1881। তাহলে দেখা যাচ্ছে বাম থেকে ডানে প্রতি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ স্তরে, এবং স্তর সংখ্যা একই আছে। কিন্তু সোডিয়ামের নিউক্লিয়াসের চার্জ হলো +1, ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসের চার্জ +2, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের চার্জ +3, সিলিকনের নিউক্লিয়ার চার্জ +4। তাহলে বাম থেকে ডানে যদি আমরা ব্যাখ্যা করতে চাই একই পর্যায়ের দিকে, আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, স্তর সংখ্যা সেম আছে, কিন্তু প্রতি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। এই ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াসের চার্জ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে একই পর্যায়ের মৌলগুলোর কি হচ্ছে? প্রথম পর্যায়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। নিউক্লিয়াসের চার্জ যখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি +1, তাহলে তার বাইরের শেলের 3টা স্তর আছে, তাহলে বাইরের 3টা স্তরকে তার নিউক্লিয়াস তার নিজের দিকে আকৃষ্ট করছে, ফলে পরমাণুর আকারটা সে সংকুচিত হয়ে যাওয়ার কথা। কিন্তু সোডিয়ামের জায়গায় যদি আমরা এখানে ম্যাগনেসিয়ামকে কল্পনা করি যার চার্জ হলো +2, তাহলে সোডিয়াম যত জুড়ে এই নিউক্লিয়াসের দিকে তার স্তরটাকে সংকুচিত করেছিল, ম্যাগনেসিয়াম তার চেয়ে দ্বিগুণ জুড়ে করবে।
অ্যালুমিনিয়াম তার চেয়ে 3 গুণ জোরে তার দিকে আকৃষ্ট করবে। সিলিকন তার চেয়ে আরও বেশি জোরে আকৃষ্ট করার কারণে নিউক্লিয়াসের দিকে পরমাণুর শেষ কক্ষপথগুলো আকৃষ্ট হওয়ার কারণে সংকুচিত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে বাম থেকে ডানে পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি হওয়ার কারণে পরমাণুর আকার কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের আকার হ্রাস পাবে। অনুরূপভাবে যদি আমরা একই গ্রুপের দিকে বলি উপর থেকে নিচের দিকে, তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে 2টা স্তর, এখানে 3টা স্তর, এখানে 4টা, এখানে 5টা স্তর হচ্ছে। কিন্তু সবগুলো বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কিন্তু একই আছে। এখানে নিউক্লিয়াসের চার্জ +1, সোডিয়ামের নিউক্লিয়াসের চার্জ +1, পটাশিয়ামের নিউক্লিয়াস চার্জ +1। সব ক্ষেত্রে +1 থাকার কারণে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার স্তর সংখ্যা একই থাকতেছে, কিন্তু একটা করে ইলেকট্রন বাড়ার কারণে নিউক্লিয়াসের চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর নিউক্লিয়াসের চার্জ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াসের বহিস্তরের উপর তার আকর্ষণের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুর আকারটা সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে পরমাণুর ব্যাস কমে যাবে, পরমাণুর আকারও কমে যাবে। কিন্তু উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার স্তর সংখ্যা বাড়তেছে, কিন্তু নিউক্লিয়াসের চার্জ সংখ্যা একই থাকে। ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে পরমাণুর আকারের উপর আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করতে পারি। তাহলে আয়নীকরণ শক্তিটা কি হবে? আমরা এই যে আকার যে বললাম, আকার যেদিকে সংকুচিত হবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর আকার যেদিকে বৃদ্ধি পাবে উপর থেকে নিচের দিকে মৌলের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা কিভাবে হ্রাস পাবে। তাহলে আমরা দেখলাম আকারের বিপরীত কি কি? এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা আকারের বিপরীত। কেন? আয়নীকরণ শক্তি হলো যে কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলবো আমরা আয়নীকরণ শক্তি। তাহলে বাম থেকে ডানে যেহেতু আকার হ্রাস পাচ্ছে, অতএব আকারটা ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস প্রচণ্ড জোরে তার বাইরের শেলকে ধরে রাখছে। আর প্রচণ্ড জোরে বাইরের শেলকে ধরে রাখার কারণে সেখান থেকে ইলেকট্রন বের করা কি হবে? কষ্টকর হবে। এই জন্য বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু উপর থেকে নিচের দিকে স্তর সংখ্যা বাড়ার কারণে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, কারণ তার নিউক্লিয়াস এবং বহিস্তরের দূরত্ব বেশি থাকার কারণে সেখান থেকে সহজে ইলেকট্রন অপসারণ করা যাবে। তাহলে আমরা দেখলাম বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। অনুরূপভাবে ইলেকট্রন আসক্তি কাকে বলবো? ইলেকট্রন আসক্তি হলো কোনো একটা পরমাণু থেকে কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তি বিমুক্ত করে তাকেই বলবো আমরা ইলেকট্রন আসক্তি। অর্থাৎ কোনো মৌল থেকে একটা ইলেকট্রন কোনো মৌলের সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে যে পরিমাণ শক্তি বের হয়ে যায় তাকেই বলবো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পাবে, কারণ আকার ছোট হওয়ার কারণে নিউক্লিয়াসের চার্জ বেশি থাকার কারণে সে সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবো। কিন্তু উপর থেকে নিচের দিকে আকার বাড়ার কারণে তার ইলেকট্রন আসক্তি কিভাবে হ্রাস পাবে। অনুরূপভাবে তড়িৎ ঋণাত্মকতা একই কথায়, যে কোনো একটা মৌল তার নিজের দিকে ইলেকট্রন টানার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলবো আমরা তড়িৎ ঋণাত্মকতা। যেমন যেহেতু বাম দিক থেকে ডান দিকে আকার হ্রাস পাচ্ছে, ধরলাম এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাহলে কে ওই ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে তাড়াতাড়ি? কারণ তার চার্জ আমরা জানি এখান থেকে এখানে আকার ছোট কিন্তু কি বেশি? চার্জ বেশি। তার চার্জ পাওয়ার বেশি থাকার কারণে সহজে এই ইলেকট্রনটা এই সিলিকনে গ্রহণ করতে পারবে, তারপরে অ্যালুমিনিয়াম নিতে পারবে, তারপর ম্যাগনেসিয়াম, সবার শেষে সোডিয়াম, কারণ এদিকে তার আকার বড়।
তাহলে এটাও আমরা দেখতে পেলাম যে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা কি পাবে, বৃদ্ধি পাবে। কিন্তু উপর থেকে নিচের থেকে টপ টু বটম যেহেতু তার আকার বড় হচ্ছে, তাহলে কিন্তু চার্জ সংখ্যা একই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের দূরত্ব অনেক বেশি। এখানে যদি ইলেকট্রন আসে তাহলে লিথিয়াম সবার আগে ইলেকট্রনটা গ্রহণ করবে, কারণ তার আকারটা ছোট। কিন্তু রুবিডিয়াম সে এটা গ্রহণ করবে না, কারণ সে নিউক্লিয়াস থেকে তার ইলেকট্রনের দূরত্বটা অনেক বেশি। তাহলে আমরা দেখলাম যে আকারের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। আকার যেদিকে বৃদ্ধি পাবে মৌলের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর আকার যেদিকে বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তাহলে আমরা আগামী ক্লাসে আরও কিছু ব্যতিক্রমধর্মী আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা আছে, সেই ব্যতিক্রমধর্মী মৌলগুলি নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।